আমরা এখন হাউন আঙ্কেলের অপেক্ষায় আছি। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে। সাবেক তথ্যমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। তারিন মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রীরা লিপ্ত হাসান মাহমুদের রাতের পাখি অপকর্ম আড়াল করতে স্ত্রীর নামে গড়েছেন সম্পদের পাহাড়। থাকছে বিস্তারিত রিপোর্টে। 15 বছরের মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে একযোগে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মামলা। আওয়ামী লীগের কয়েকটা পাঁচাটা গোলাম, কয়েকটা চোর ধরা খাইছে। আজকের ভিডিওটা একটু দেখেন, পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনার মনটা জুড়ে যাবে। আমি বলতেছি, প্রমিস করতেছি, আজকের ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে আপনার মনটা কিন্তু ভরে যাবে। আছি অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে। আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডে 4 নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি। আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত, ঠিক আছে। আমরা সবাই অপেক্ষায় আছি, জানতে পারতেছি এখানে হাউন আঙ্কেল আছে। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেল আমাদের মাঝে আসবেন, তখন আমরা হাউন আঙ্কেলের টুনটুনি দেখব। ভাই হারুন আঙ্কেলকে দৌড়া ফেলাইছে, হারুন আঙ্কেলকে ধরছে, হারুন আঙ্কেলকে 4 নম্বর এই যে 3 তলার এই বিল্ডিংটাই, এই ফ্ল্যাটটাতেই সে আছে। এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল, একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল, পরে আবার অন্ধকার। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল, তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে এই যে অবস্থান করতেছি, পাচ্ছেন উৎসুক জনতা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্মের প্রথম পর্ব। হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাজ ব্যক্তি। তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, অথচ তিনি জোরপূর্বক ক্ষমতার অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেন। হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন 21 পত্রিকাতে হাসান মাহমুদের বাবা সম্পর্কে লেখা হয়, চট্টগ্রামে খ্যাতিমান আইনজীবী প্রয়াত নুরুস্তফা তালুকদার জ্যেষ্ঠ সন্তান হাসান মাহমুদের জন্ম 1963 সালে 5 জুন চট্টগ্রামে। তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং 2 মেয়াদে বৃহত্তর চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর ছিলেন। অর্থাৎ এই লেখার কথাও তার বাবার নুরুস্তফা তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি, অথচ প্রতারক হাসান মাহমুদের গ্যাজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তির তালিকায় 2 নম্বরে তার বাবার নাম ঢুকিয়ে দেয়। ভুয়া মুক্তিযোদ্ধার এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না। গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি। এভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকা অন্তর্ভুক্তির জন্য হাসান মাহমুদকে নিশ্চয় একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না। বিরোধী দলের উপর নির্যাতনকারী দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তা হলেন এসআই সুমন। যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেসে যাচ্ছেন এসআই সুমন শিরোনামে এক সংবাদে লেখা হয়, দুদকের অনুসন্ধানে 16,91,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলছে রাঙ্গুনিয়া থানা পুলিশের এসআই সুমনের বিরুদ্ধে। সুমনের অন্যায়ের প্রতিবাদ করেছিলেন রাঙ্গুনিয়া থানার সদ্য বদলিকৃত ওসি মাহবুব আলম মিল্কি। এর ফলে একদিনের নোটিশে তাকে বদলি করে নিজের পছন্দের চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান মাহমুদ। চীনের মালিকানাধীন কোম্পানিটি সিআরসি সম্পূর্ণ নিজ ঘরে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণের সম্ভাবনা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করে নিতে চেয়েছিল, অথচ হাসান মাহমুদ চীনের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নিজের পছন্দমতো কোরিয়ান প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকাকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেন। ফলে প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষার খরচ হবে 70,63,00,000 টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেয়া হবে 13,63,00,000 টাকা এবং প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকা দেবে 57 কোটি টাকা। বিনামূল্যে যে কাজটি করা যেত সেটি হাসান মাহমুদের কমিশনের লালসাতে রাষ্ট্রের 70 কোটি খরচের মাধ্যমে উদ্যোগ নেওয়া হলো। অথচ এইভাবে ব্যক্তি স্বার্থে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে হাসান মাহমুদ হয়ে যান ধরাছোঁয়ার বাইরে। হাসান মাহমুদের নির্দেশে তার ভাই এরশাদ মাহমুদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। বাংলাদেশ শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বৌদ্ধ ভিক্ষুর ওপর নির্যাতন করতে কার্পণ্য করেনি তারা।
হাসান মাহমুদ ও তার অনুসারীদের অবৈধ বালি উত্তোলন, পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজের প্রতিবাদ করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া বৌদ্ধ ভিক্ষুর শরণাগতে। এই কারণে এই বৌদ্ধের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করেন মামলাবাজ হাসান মাহমুদ। জীবন বাঁচাতে অবশেষে দেশ ছাড়া হচ্ছেন বৌদ্ধ শরণাগতে এবং বর্তমান শ্রীলঙ্কাতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হাসান মাহমুদের এই আক্রোশের ফলে দেশের ভাবমূর্তি বিদেশেও নষ্ট হচ্ছে। কানাডা ও আমেরিকাতে প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাসান মাহমুদ মাছ ধরার ট্রলার, শিপ হ্যান্ডলিং ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন। এরই মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি দেওয়া হয়েছিল গোলাম দস্তগীর নিশাদ নামে তার সহযোগীর নামে। দীর্ঘ 10 বছর পর সেই টিভির লাইসেন্স বিক্রি করা হচ্ছে রফিক এবং বেনজির আহমেদের কাছে। বেনজির এবং রফিকের কালো টাকা সাদা করা হচ্ছে এই টেলিভিশন সাইনবোর্ডের আড়ালে এবং এর নেপথ্যে কলকাঠি নেড়েছেন মহা দুর্নীতিবাজ হাসান মাহমুদ। গত এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে 23টি শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। হাসান মাহমুদের মালিকানাধীন বিসমিল্লাহ মেরিন সার্ভিস রয়েছে এই লাইসেন্সপ্রাপ্ত তালিকার শুরুর দিকে। চট্টগ্রামে যুবলীগ নেতা আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরশাদুল আলম বাচ্চুকেও বিপুল অর্থের বিনিময়ে হাসান মাহমুদ পায়ে দিয়েছেন অতি মূল্যবান এই লাইসেন্স। হাসান মাহমুদ তার এলাকাতে অর্থাৎ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন। এছাড়াও অনলাইন টিভির অনুমোদন বাণিজ্যের অভিযোগ রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে। চট্টগ্রাম CHD নিউজ T24 নামের অনলাইন টিভিতে অনুমোদন দিয়েছেন তিনি। পেশাদার সাংবাদিকবিহীন এই প্রতিষ্ঠানটি মূলত চাঁদা তোলার দোকান এবং এই চাঁদার ভাগ পান স্বয়ং হাসান মাহমুদ। পত্রিকা নিবন্ধন নিয়ে হাসান মাহমুদ ঘুষ বাণিজ্যে বাধা দেওয়ার কারণে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরির মেয়াদ শেষ হওয়ার। প্রিয় দর্শক, ইতিমধ্যে অবগত আছেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। ডিবি পুলিশ হারুন রশিদকে আটক করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে, কিন্তু সেখানে হারুন রশিদকে পাওয়া যায়নি। সাথে সাথে আরো কয়েক জায়গায় পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে 3টা চোরের কথা শুনলেন। এই 3টা চোর, সবচেয়ে বড় চোরের মধ্যে এই 3টা চোর ছিল একটু অন্যতম। ভাই দেশের টাকা তারা চুরি করছে, সেই সাথে দেশের মানুষরা একটু শান্তিতে থাকতে দেয় নাই। দুর্নীতি তো এটা আছে, এটা তো মানে তাদের নিত্যদিনের মানে মামুর বাড়ি পান্তাবাদ ধরছে, চুমুক দেখাই লিছে, বুঝেন না? এছাড়া এই যে মানুষের নির্যাতন, জ্বালাতন, এক একজন আলেমরে কি পরিমাণ নির্যাতন করছে সেটা বলার কোনো অপেক্ষা রাখি না। তো যাক, আর কোনো কথা না, ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। নির্বাহী আদেশে আর বাড়বে না তেল, গ্যাস, বিদ্যুতের দাম, আলহামদুলিল্লাহ। আর টিভি নিউজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই যে একটা খুশি সংবাদ, এই খুশি সংবাদটাই তো আমরা শুনতে চেয়েছিলাম। দেখেন, মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে যেই পরিমাণ চালের দাম, যেই পরিমাণ তেলের দাম, যেই পরিমাণ ডালের দাম বাড়াই দিছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার, সেটা বলে বোঝানো যাবে না। এই পদ্মা সেতুর নাম করে মানুষের কাছ থেকে যে কিভাবে কত হাজার হাজার কোটি টাকা যে হাতিয়ে নিয়েছে সেটা কল্পনাও করতে পারবেন না আপনারা। এই যে বর্তমান সরকার, কিছু মানে আওয়ামী লীগ পন্থী কিছু লোক আছে না, আওয়ামী লীগের মানে পাঁচাড়া গোলাম কতগুলো আছে না, সেই গোলামগুলো, সেই চোরগুলো বলতেছে যে হ্যাঁ এখন তো ডক্টর ইউনূস আইছে, তো এখন কেন মানে চালের দাম বাড়ে না? ওরে বাবা, মামুর বাড়ি মোয়া। 16 বছরের মানে ফেসিস্টের সরকার মানে 16 বছর ধরে দাম বাড়াইছে, সেটা মানে 15 দিনেই মানে দাম কমে ফেলবে। মানে মামুর বাড়ি মোয়া আর কি, ধরলাম আর খেয়ে ফেললাম। এত সহজ একটা দেশে একটা জিনিস দাম বাড়ানো সহজ, একটা জিনিসের দাম বাড়ানো একবারে পানির মতো সহজ, কিন্তু একটা জিনিসের দাম কমানো বড় কঠিন। যদি কমাতে যায় তখন কিন্তু ব্যবসায়ীরা কিন্তু কঠিন ভাবে কিন্তু সরকারের উপর চাপ দিবে, কিন্তু একটা জিনিস বাড়াতে গেলে তখন কিন্তু সরকার মানে ওই সরকারের উপর সরকারকে এত চাপ দিবে না ব্যবসায়ী। কারণ কি? কারণ হচ্ছে 10 টাকা বাড়ে যদি হ্যাঁ ব্যবসায়ীদেরকে বলবো তোমাদেরকে 10 টাকা দেবো, সরকার 5 টাকা নিয়ে যাবে, বাস খুশি। কিন্তু যখন দেখবে যে তার আমাদের চাল হচ্ছে 1300 টাকা বস্তা কিনা, এখন আমার যদি বলে যে 1000 টাকা বস্তা পেয়েছেন, তখন তো তাদের মাথা নষ্ট হয়ে যাবে। কি এরকম না? এরকম এত সহজ না। একটা যে কোনো জিনিস আমরা চাই বর্তমানে যেই পরিমাণ দ্রব্যমূল্যের দাম আছে এর চাইতে বৃদ্ধি না হোক, তবে আমরা চাই না যে কমে যাক। এই মুহূর্তে কমার সম্ভাবনা কোনোভাবে কমানো সম্ভব না, ঠিক আছে? কোনোভাবে কমানো সম্ভব। তারপর আলহামদুলিল্লাহ প্রতিটা দ্রব্যের দাম মোটামুটি কমতে, গ্যাস আমি ওই দিন 50 টাকা কমে আনলাম, তারপর চালও আমি আলহামদুলিল্লাহ 50 টাকা কমে আনছি। আমাদের গ্রাম অঞ্চলে ঢুকে গেছে, ঢাকা শহর তো আছেই, ঢাকা শহর কথা আমি বলি না। তো আমরা এটাই চাই, আমরা চাই না, আমি সরকারকে বলি না যে যেই পরিমাণ দাম আছে এর চেয়ে আরো কমায় দেন, আমরা বলি না, তবে এর চেয়ে বাড়ায়েন না। আপনার কাছে অনুরোধ করতেছি, গ্যাস, তেল, এই বিদ্যুৎ যেই পরিমাণ আছে এর চেয়ে বৃদ্ধি করেন না। আপনাদেরকে বলবো না যে কমায় দেন,
বৃদ্ধি করে না, এতটুকু আপনাদের সরকারের কাছে চাওয়া। তো আর কোনো কথা নয়, ভিডিওটি বেশ বেশি একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।